জাতীয় সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী। জানতে চাই, নির্বাচনী সমীকরণটা কি জটিল হয়ে উঠছে? ব্যারিস্টার রুমির ফারহানা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। 5ই অগস্টের পর থেকেই আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি নির্বাচনকে যতদূর সম্ভব পেছানো যায় সেটার চেষ্টা একটা গোষ্ঠী করে যাচ্ছে। সুতরাং কখনো তারা বলছে এই সরকারই নির্বাচিত, সুতরাং এই সরকার থাকুক 5 বছর। কখনো তারা বলছে যতক্ষণ পর্যন্ত সমস্ত সংস্কার কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত এই সরকার থাকবে, তাতে যত সময় লাগে লাগুক। কখনো তারা বলছে দৃশ্যমান বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত এই সরকার থাকবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং সর্বশেষ আমরা যে আর্গুমেন্টটা তাদের কাছ থেকে পেলাম সেটা হচ্ছে উচ্চ এবং নিম্ন দুই কক্ষেই পিআর পদ্ধতি। দেখুন, এটা নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে। বা পৃথিবীর 170টা দেশের মধ্যে কয়টা দেশে পিআর পদ্ধতি আছে, কয়টা দেশে সেটা ফেল করেছে, ইতালিতে 50 বছরের মধ্যে কতবার সরকার পরিবর্তন হয়েছে পিআর পদ্ধতির কারণে। এছাড়াও অন্যান্য দেশেও পিআর পদ্ধতি কেন আংশিক ব্যবহার করা হচ্ছে, কেন বাকিগুলোতে ফার্স্ট পাস দ্য পোস্টে যাওয়া হচ্ছে, দীর্ঘ আলোচনা হতে পারে। কিন্তু এই সকল আলোচনা আপনি একপাশে সরিয়ে রেখে আপনি যদি দেখেন জামাত এই কথাটি কখন বলছে, যখন প্রধান উপদেষ্টা স্পেসিফিক্যালি ঘোষণা করছেন যে আগামী রমজানের আগেই আমরা নির্বাচন করতে যাচ্ছি। এই যে রমজানের আগে, এই কথাটি কিন্তু প্রথম আমরা জামাতের নায়েবে আমিরের কাছ থেকে শুনেছি। নির্বাচনের সময় নিয়ে কোনো আপত্তি জানাচ্ছে না জামায়াত? এটা তো পরোক্ষভাবে পেছনের দরজা দিয়ে ঘুরে নির্বাচনটাকে পেছানোর। এখন ধরুন পিআর পদ্ধতিতে কখনোই বিএনপি সহ যারা সমমনা দল আছে তারা কেউ রাজি হবে না। রাজি হবে না তার অনেকগুলো কারণ আছে। আমি আপনাকে দলের দৃষ্টিকোণ থেকে যদি সরে গিয়ে একজন নাগরিক হিসেবে আমি তাকাই, আমি কেন পিআর পদ্ধতি পছন্দ করছি না এ কারণেই যে ফর এক্সাম্পল আমি কাজ করছি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে এবং আজকে থেকে কাজ করছি না, বিগত 8-10 বছর ধরে আমি সেখানে কাজ করছি। আমি যখন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম, আমার দল আমাকে সংসদে পাঠিয়েছিল, আমার সমস্ত বরাদ্দ আমি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে দিয়েছি। এখন পিআর পদ্ধতি হলে দলগুলো আগেই তাদের ক্যান্ডিডেটদের নাম ঘোষণা করে দেবে, কিন্তু কারো কোনো কনস্টিটুয়েন্সি থাকবে না। স্যার যে কনস্টিটুয়েন্সিতে কাজ করছেন সেখানে আমি হঠাৎ করে গিয়ে আমি কি করব? আমার কনস্টিটুয়েন্সিতে আমি জানি কি কি সমস্যা, আমার কনস্টিটুয়েন্সিতে আমি জানি কোন কোন জায়গায় কি কি কাজ করতে হবে। স্যার তো সেটা জানেন না। স্যার যদি চলে আসেন আমার কনস্টিটুয়েন্সিতে, স্যার হঠাৎ করে কি কাজ করবেন? এবং আমার এলাকার লোকজনের সঙ্গে, যেটা আমার জন্মস্থান, আমার বাবার জন্মস্থান, আমার দাদার জন্মস্থান, সেটার সঙ্গে আমার যে নারীর টান থাকবে সেটা তো আরেকজন ব্যক্তির থাকবে না। 1, 2 হচ্ছে এই যে আপনি দলগুলো নাকি মনোনয়ন বাণিজ্য কমবে, দলগুলো নাকি ভালো ক্যান্ডিডেট দিতে বাধ্য হবে পিআর পদ্ধতিতে। আমি যদি উল্টো কথা বলি, আমি যদি বলি এখানে তো ব্যক্তির জনপ্রিয়তা ম্যাটার করে, ওই কনস্টিটিউয়েন্সিতে যদি আমার জনপ্রিয়তা না থাকে আমাকে দল মনোনয়ন দেবে না। ওই কনস্টিটিউয়েন্সিতে যদি আমার জনপ্রিয়তা না থাকে মানুষ আমাকে ভোট দেবে না। দল যতই মনোনয়ন দেখ, মানুষ আমাকে বেছে নেবে না, তাই না? কিন্তু পিআর পদ্ধতিতে তো আপনি মানুষের সেই বেছে নেওয়ার ক্ষমতাটাকেই আপনি রুদ্ধ করে দিচ্ছেন। মানুষ আর তার পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারছে না। সো পিআর পদ্ধতি আপনি এই মুহূর্তে এসে কেন চাইছেন, এই প্রশ্নটা কি আসবে না? আমরা জাতীয় ঐকমত্য কমিশনকে মতামত দিতে দেখেছি যে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের মতামত দিয়েছে তারা। উচ্চকক্ষে পিআর পদ্ধতির মতামত দিয়েছে, বিএনপি কিন্তু সেখানে তাদের নোট অফ ডিসেন্ট জানিয়ে এসেছে। বিএনপি কিন্তু সেখানে একমত হয়নি। সেটা কেন হয়নি সেই আলোচনা যদি করতে চান আমি করব, কিন্তু আগে আমি নিম্নকক্ষের আলোচনাটা আমি শেষ করি। আমি যে কারণগুলো দেখালাম, এই কারণগুলো কি জামাত জানে না? জানে, কিন্তু ওরা এমন একটা সময় এসে এই আলাপটি তুলছে যখন তারা দেখতে পাচ্ছে যতটা জনপ্রিয়তার ধোঁয়া তারা তুলেছিল গত 1 বছরে, যে একটা সৎ প্রার্থী, অমুক প্রার্থী, তমুক প্রার্থী, বিএনপিকে মেলাইন করা, বিএনপির ব্যাপারে বট আইডি দিয়ে ইচ্ছা মতো প্রোপাগান্ডা চালানো, বিএনপি যদি 5টা ভুল করে সেটাকে 5000 ভুল দেখিয়ে সামনে নিয়ে আসা, এগুলো তো আমরা দেখেছি। এত কিছু করার পরেও তারা যখন তাদের সার্ভে দিয়ে নিজেরা বুঝতে পারছে যে তাদের পক্ষে নিজের মার্কায় নির্বাচন করে খুব বেশি আগানো সম্ভব নয়, তখনই তারা এই টালবাহানাগুলো করছে। এতে তাদের যেই লাভটা হবে, হাতে কিছুটা সময় পাবে। কারণ ডেফিনেটলি বিএনপি সহ অন্যান্য যে সমমনা পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা কেউ পিআর পদ্ধতিতে রাজি হবে। কিন্তু জামায়াতের আন্দোলনে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা দেখেন কি? দেখুন, এখানে একটা ভ্যাকুয়াম আছে। বিএনপি নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত, কিন্তু অন্যান্য মাঠের পলিটিক্যাল পার্টিরা যারা বিএনপির সঙ্গে জোটবদ্ধ বা যুগপৎ আন্দোলনে নাই, তারা যদি নির্বাচনটিকে বয়কট করে তখন একটা প্রশ্ন উঠবে যে এটা কি তাহলে কেবলমাত্র বিএনপির নির্বাচন কিনা। এই 24 সালে যে নির্বাচনে আওয়ামী লীগ ভীষণভাবে প্রশ্নবিদ্ধ হয়েছিল, নিজের সঙ্গে নিজের নির্বাচন, জামাত বা অন্যান্য যারা পিআর পদ্ধতি নিয়ে এখন কথা বলছে, আওয়াজ তুলছে, তারাও খুব ভালো মতোই জানে যে তারা যদি নির্বাচন থেকে পিছিয়ে যায় তখন নির্বাচনটা চালিয়ে নিয়ে যাওয়া, এগিয়ে নিয়ে যাওয়াটা সব নির্বাচন কমিশনের জন্য কঠিন হবে, সরকারের জন্য কঠিন হবে। সো তারা এই প্রেশারটা গভর্নমেন্টকে দিতে চাইছে। এবং খুব ইন্টারেস্টিং, দেখেন জামাতই একমাত্র দল যাদের 300 আসনে মোটামুটি 2-1টা বাদ দিয়ে প্রার্থী কিন্তু রেডি। তারা মুখে বলছে পিআর, কিন্তু তারা আবার আসন ভিত্তিক প্রার্থী কিন্তু তারা রেডি করে ফেলেছে। মানে আপনি আমাকে বলেন, যা বলে
তা করে না, যা করে তা বিশ্বাস করে না, যা বিশ্বাস করে সেটা প্রকাশ করে না, তাহলে কিভাবে? কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহান, আপনি বলছিলেন জামায়াত নির্বাচন থেকে পিছিয়ে গেলে বিএনপির যে ভাবনা যে এটা বিএনপির একার নির্বাচন কিনা, এমন একটি প্রশ্ন সামনে আসতে পারে। কিন্তু যদি আসলে বিদ্যমান এফপিটিপি যে পদ্ধতি আমাদের আছে, সেই পদ্ধতিতে উভয় কক্ষে আসলে যদি আমাদের নির্বাচন হয় সংসদের, তাহলে সেটি বিএনপির একার সংসদ কিনা সেটি বিএনপি ভেবেছে কি? দেখুন, উচ্চকক্ষে আমাদের প্রাথমিক শর্ত কি? আমরা কিন্তু কোনো দলীয় নেতা কর্মীকে উচ্চকক্ষে নেব না, আমরা নেব সমাজের বিজ্ঞ প্রাজ্ঞ বিশিষ্টজনদের, যারা হয়তো সাধারণভাবে যেভাবে মাঠের পলিটিক্স করে আমাদের নির্বাচনগুলো অনুষ্ঠিত হয় সেই প্রক্রিয়ায় তারা কখনো সংসদে যাবেন না, কিন্তু তাদের মেধা, তাদের দক্ষতা, তাদের অভিজ্ঞতা, তাদের প্রাজ্ঞতা দেশের মানুষের, দেশের কল্যাণের জন্য প্রয়োজন। সো এই মানুষগুলো কোন দল করছেন বা আদৌ কোনো দল করছেন কিনা সেটা তো মুখ্য বিবেচ্য বিষয় নয়। সো বিএনপি উচ্চকক্ষে যদি ফার্স্ট পাস দ্য পোস্টের সমানুপাতেই তারা যায়, অর্থাৎ নিম্নকক্ষের আসনের ভিত্তিতেই তারা উচ্চকক্ষের আসন নির্ধারণ করে, তাতেও তো এটা তো বিএনপির নেতাকর্মীরা হবেন না, এটা তো বিএনপির সমর্থকও হতে নাও হতে পারেন, সমাজের যারা বিজ্ঞ প্রাজ্ঞজন তারা উচ্চকক্ষে যাবেন। বিএনপি সমর্থক হবে না, তাহলে বিএনপিকে অন্য রাজনৈতিক দল থেকে মানুষ নিয়ে তারপর উচ্চকক্ষে বসাবে? ওনারা কোনো দলেরই হবেন না। আপনাদের কেন মনে হচ্ছে ওনারা কোনো দল? বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হবেন তারা। তাহলে কি বিএনপি চাইছে যে শুধু একটা অলংকৃত উচ্চকক্ষ থাকুক? নো, উচ্চকক্ষের যথেষ্ট ক্ষমতা দেওয়া আছে, উচ্চকক্ষের ক্ষমতা নিয়ে আলোচনা হতে পারে, সেটা নিয়ে আলোচনা হয়েছেও, সেটা নিয়ে আমাদের ডিবেট হতে পারে, কিন্তু কি প্রক্রিয়া উচ্চকক্ষে যাবে সেটা নিয়ে তো ডিবেট হবে। তারপরে তো আশঙ্কা থাকে কোনো একটি দল, আমরা যদি ধরে নিয়ে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল, তাহলে তো নিম্নকক্ষের একটা রেপ্লিকাই আমরা উচ্চকক্ষে দেখবো, তাই নয় কি? দেখুন, রেপ্লিকা বলতে আপনি যদি গত 15 বছরের হিস্ট্রির দিকে তাকান তাহলে এটা আপনার মনে হতে পারে, কারণ গত 15 বছরে আমরা কোনো স্বাধীন চিন্তক বাংলাদেশে সেভাবে পাই নাই। সকলেই আওয়ামী চিন্তক, যারা আওয়ামী চিন্তক ছিল তারা বলতো আমরা মুক্তিযুদ্ধের পক্ষের চিন্তক, আমরা স্বাধীনতার পক্ষের চিন্তক, আমরা মুক্তিযুদ্ধের চেতনা লালন করি, এই চিন্তক, কিন্তু আদতে তারা আওয়ামী লীগেরই পারপাস সার্ভ করতো। এখন আমরা যদি ব্যাক অফ আওয়ার মাইন্ড ওই চিন্তা রেখে উচ্চকক্ষ চিন্তা করি তাহলে আপনার কাছে রেপ্লিকাই মনে হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়, আমি বিশ্বাস করি নতুন যে রাজনীতির কথা এখন মাঠে আসছে, নতুন যে বন্দোবস্তের কথা মানুষ ভাবছে, পলিটিক্যাল পার্টিগুলো ভাবছে, সেই অ্যাঙ্গেল থেকে আপনি দেখলে আপনি কিন্তু ওই ধরনের দলীয় এক্সটেনশন আপনি পাবেন বলে আমি মনে করি না। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার রুমিন ফারহান। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জামায়াত পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে, দাবি আদায় নাকি নির্বাচন বিলম্বের চেষ্টা, কি মনে করেন? শোনেন, এগুলো হচ্ছে না, যত গর্জে তত বসে না। এখন আন্দোলন করে দেশের মধ্যে আবার একটা কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টি করবে। তারা নিজেরাই বলছে যে দেশে নির্বাচনে পরিবেশ নাই, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি। যারা নির্বাচন চায় না তারা এইসব কথা বেশি বেশি বলে। আমরা বলছি যতটুকু আছে সেটাকে আরও কিভাবে উচ্চমানের করা যায় সেটা করেন সবাই মিলে। আর নির্বাচনের যখন সুনির্দিষ্ট একটা তারিখ বা সময় ঘোষণা করা হয়েছে, এখন কেন আমরা এইসব প্রশ্ন তুলে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করতেছি? এবং কারা করতেছি? যারা বিগত আন্দোলনে ছিল। তো তারা নির্বাচন ছাড়া আমাদের সামনে কি আর কোনো পথ আছে? কিভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে? বর্তমান সরকার নির্বাচিত একটি নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে সম্মানজনকভাবে। তো সেই জায়গায় যারা বাধা দেবে, আমি তো মনে করি তারা ওই বাইরে বসে যারা কাজ করতেছে, দিল্লিতে বসে, কলকাতায় বসে, লন্ডনে বসে, কারা কাজ করছে? প্রত্যেক স্বৈরাচারের দোসররা যারা পালিয়ে গেছে, মন্ত্রীরা পালিয়ে গেছে, 300-350 এমপি পালিয়ে গেছে, অনেকেই চলে গেছে। তাদের সাথে জামায়াতের আন্দোলনের কোনো এখন তো দেখি যে ওটা মিল হয়ে যাচ্ছে। ওরাও তো এখানে দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতে চায় যে কোনো ইস্যুতে, এবং ওখানে মধ্যবর্তী উনি বসে টেলিফোনে নানা রকম নির্দেশনা দিচ্ছে, এবং সেটার কিছু অবস্থান তো আমরা গোপালগঞ্জও দেখলাম, বা আরও অন্যান্য জায়গায় হতে পারে বিভিন্ন ইস্যু নিয়ে। সুতরাং এই সময়ে এসে এখন যদি আমরা বলি বর্তমান সরকারের ক্ষমতার অংশীদারিত্ব সবচেয়ে বেশি হয়েছে জামাত, এই জামাত অনেকগুলো ব্যাংক ইতিমধ্যে তাদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে, তাহলে আপনি আর্থিক খাতে জামাত একটা বড় অংশীদার হয়ে গেছে। এমনকি তারা শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন প্রতিষ্ঠানে জামাতপন্থী লোকজন, সেখানে ভিসি থেকে শুরু করে অনেকেই নিয়োগপ্রাপ্ত হয়েছে। প্রশাসনের মধ্যে তারা নানানভাবে নানান জায়গায় কাজ করছে। এমনকি ডিসি টিওনোর অফিসে বসে আমাদের জামাতের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন রকমের পরিকল্পনা অনুযায়ী কাজ করাচ্ছে, এবং যদি ঠিকমতো কাজ না করে তাদের নেতাদের বয়ান অনুযায়ী, তাহলে তারা হুমকিও দেয় যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, একটু জানতে চাই, আপনি বলছিলেন যে ক্ষমতার সবচেয়ে বড় অংশীদার জামায়াত বর্তমান সরকারের, সেটি আসলে কিভাবে? জামায়াত কি ছায়া সরকার? বাকি রাজনৈতিক দলগুলো জেনেও কেন নিশ্চুপ? না, নিশ্চুপ না, মানে তারা তো খুবই সুচতুরভাবে সব জায়গায় ঢুকে যাচ্ছে।
আমি যদি বলি বিচার বিভাগে আসেন, সারা বাংলাদেশে যে জিপি পিপি নিয়োগ হয়েছে সেখানে আমরা হিসাব করে দেখলাম অধিকাংশ জেলায় জামাতের লোকজন তারা নিয়োগ পেয়েছে। উচ্চ আদালতে, আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্টে আমাদের জামাতের বন্ধুরা ডিএজি এআইজি হয়ে গেছে। আমি তো ক্ষমতা বলে সেটাই তো, তারা ক্ষমতায় না থেকে বর্তমান সরকারের যেভাবে ক্ষমতার ভাগিদার হয়েছে, অংশীদারিত্ব হয়েছে, তারা তো চাইবে যে নির্বাচনটা না হোক বা দূরবর্তী পর্যায়ে হোক, যেটা এনসিপিও চায়। তারাও তো ক্ষমতার ভাগিদার, অংশীদার। হ্যাঁ, এনসিপি তো খুব কম জায়গায় ভাগিদার, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাই দৃশ্যমান যেটা সেটা তারা। সুতরাং তারা এই মুহূর্তে নির্বাচনটা চাইবে না, যদিও তারা মুখে বলবে আমাদের কোনো আপত্তি নেই। ওনাদের আমির সাহেব বলেছে না যে রমজানের আগে হলে আমাদের আপত্তি নেই, এবং হঠাৎ করে পিআর নিয়ে আজকে যেটা আপনি বললেন যে তারা আন্দোলনে যাচ্ছে, তো ভালো। ওনাদের যদি সেরকম রাজনৈতিক অবস্থান হয় যে পিআর ছাড়া নির্বাচন করবে না বা করতে দেওয়া হবে না, তা আমরা একটু দেখতে চাই যে তারা নির্বাচনের মাঠে জনগণের সমর্থন এবং তাদের জনপ্রিয়তা সেটা যাচাই বাছাই না করে তারা ভিন্ন পথে অগ্রসর হতে চাচ্ছে, এটা তো সন্দেহজনক। তাইলে বাংলাদেশ গত 16 বছর আমরা যে দুঃখ কষ্টের মধ্যে ছিলাম, বিএনপি সহ বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীরা যে দুঃসহ জীবনযাপন করেছে, আমাদেরকে কি আবার সেই পথে ঠেলে দেবেন? আপনি আন্দোলন যাওয়ার অর্থটাই হচ্ছে যারা নির্বাচনের পক্ষে থাকবে তাদের বিরুদ্ধে আন্দোলন করবেন। এই সরকার তো কোনো দলীয় সরকার না, এটা একটা তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। আপনারাও সমর্থন দিয়েছেন, সকলে মিলেই আমরা এটাকে সমর্থন দিয়েছি। সেই জায়গায় আপনি এখন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যে ইস্যুগুলো সামনে আনছেন এগুলো অগ্রহণযোগ্য। জামাত নিজেকে নির্বাচন থেকে সরিয়ে নিলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এমন আমি তো মনে করি হওয়ার কোনো প্রশ্নই আসে না। নির্বাচন তো সবার জন্য ওপেন। হ্যাঁ, একমাত্র যারা পরাজিত বা যারা পালিয়ে গেছে বা যারা ঘৃণ্য রাজনৈতিক দল আওয়ামী লীগ, তাদের তো নির্বাচন করার প্রশ্নই আসে না, তারা তো নির্বাচনের সুযোগ পাবে না এদের। কারণ দীর্ঘ 17 বছর তো বাংলাদেশে কোনো নির্বাচন তারা করতে দেয় নাই। 2018-তে আমরা গিয়েছিলাম, আমাদেরকে কে অপমান করা হয়েছে আমরা দেখেছি, তাদের তো অনেক সুযোগ আমরা দিয়েছি। এখন আবার যদি নির্বাচন নিয়ে জামাত এই ধরনের প্রশ্ন তুলে, তাহলে আমরা কি বলবো? যে অতীতে আওয়ামী লীগ যা করেছে আপনারাও কি সেই পথে অগ্রসর হবেন? তো আমাদের প্রশ্ন হচ্ছে যথেষ্ট হয়েছে, অনেক রক্ত আমরা দিয়েছি, জামাতের যদি আসলে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেয় শেষ পর্যন্ত, যদি এমন কোনো ঘোষণা জামায়াত ইসলামী এখনো দেয়নি, তাহলে কি আবার প্রতিদ্বন্দ্বিতায় কোনো দল নিজেদের বাজার যাচাই করছে আর কি, যে কি অবস্থা। মাঝখানে তো বললো যে তারা মোটামুটি সরকার গঠন করবে, জামাতের জনপ্রিয়তা দিন দিন বেড়েছে, জেলায় জেলায় মিটিং করেছে, আমরা দেখেছি ভালো জমায়েত করেছে। এমনকি সর্বশেষ যেটা সরওয়ার্দী উদ্যানে করলো, খুবই ভালো, আমরা তো ওয়েলকাম করেছি। তাই এখন আইসা এত বড় একটা সংগঠন, এত বিস্তৃতি আপনাদের ঘটেছে, এত জনপ্রিয়তা, সবার আগে আপনারা প্রার্থী ঘোষণা করে দিয়েছেন, তারপর আবার আইসা এসব কথা বলছেন। আমার মনে হয় এগুলো কিছু দর কষাকষির ব্যাপার হতে পারে। আজকে তো নাকি নির্বাচন কমিশনে গিয়েও কিছু কথাবার্তা বলেছে, বলতে পারে, তারা বলুক লেভেল প্লেইং ফিল্ড, এটা তো আমাদেরও কথা। কিছু নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষেই কিন্তু জামাতের নায়েবে আমির এই ঘোষণা দিয়েছে। হ্যাঁ, তো লেভেল প্লেইং ফিল্ডের কথা তারা বলেছে। এখন লেভেল প্লেইং ফিল্ড না হওয়ার তো কোনো কারণ নাই। এই সরকার এবং নির্বাচন কমিশন কোন দলের সাথে পক্ষপাতিত্ব করবে এটা আমরা মনে করি না। তাদের একটা কমিটমেন্ট আছে, তারা কোনো দলের পক্ষে কোনো কাজ করবে না। এমনকি পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, অতীতে যেটা হয়েছে প্রশাসন বলেন, কেউ দলের পক্ষে কাজ করবে না। একটা নিরপেক্ষ নির্বাচন হবে, এটা আমরা অত্যন্ত আশা করছি। আমরা অনুরোধ করব কোন দল এই নির্বাচনকে নিয়ে অযথা নেতিবাচক কোনো বক্তব্য এবং কোনো ভূমিকা রাখবেন না। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী যেমনটি বলছিল যে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বেশি আনুকূল্য পেয়েছে জামায়াত ইসলামী, কিন্তু আমরা তো জানি যে অন্তর্বর্তী সরকার আসলে অরাজনৈতিক সরকার, নিরপেক্ষ সরকার। এ বিষয়ে আসলে বিএনপির ভাবনাটাকে আমি জানতে চাই। বিরতির পর ফিরছি আপনার কাছে। দর্শক, দেশ সাম্প্রতিকের রিপোর্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার রুমিন ফারহানা, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বেশি আনুকূল্য পেয়েছে জামায়াত, এমনটি বলছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। বিএনপি কি এমনটি লক্ষ্য করেছে? ডেফিনেটলি তাই। আপনি যদি বড় বড় প্রতিষ্ঠানগুলোর দিকে তাকান, স্যার যেভাবে বললেন লোয়ার কোর্টে পিপি এপিপি, একইভাবে হাইকোর্টে এজি ডিএজি,
একইভাবে আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্ববিদ্যালয় হলে যারা দায়িত্বে আছেন তারা, একইভাবে আমরা বড় বড় ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান আপনি দেখবেন জামাতের হাতে। এবং জামাতের নিজস্ব মালিকানাধীন বেশ কিছু হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, কোচিং সেন্টার আগে থেকেই ছিল, এবং সেগুলো আবার নতুন করে কলেবরে অনেক বেড়ে তাদের বড় বড় জায়গাগুলোতে কিন্তু তারা হাত দিয়েছে। এবং সবসময় আপনি লক্ষ্য করবেন জামাত বা অন্যান্য এনসিপি সহ অন্য যে পলিটিক্যাল পার্টিরা আছে তারা বিএনপিকে যখন তুলোধুনো করতে যায় তারা সবসময় বিএনপি চাঁদাবাজি করে এই প্রসঙ্গটি খুব সামনে নিয়ে আসবার চেষ্টা করে, এবং বিএনপি তৃণমূলের নেতাকর্মীদেরকে তারা এমনভাবে একটা প্রোপাগান্ডার মতন করে এত অর্কেস্ট্রেটেড ওয়েতে করে অ্যাজ ইফ বিএনপির মেজরিটি নেতাকর্মী মনে হয় যেন এই বিষয় এটার সঙ্গে জড়িত। কিন্তু একই কাজ যখন জামাত করে তখন সেটাকে বলা হয় হাদিয়া, একই কাজ যখন এনসিপি করে সেটা হয়ে যায় ডোনেশন, একই কাজ যখন আমরা ওনাদের সমমনা দলগুলোকে করতে দেখি সেটা হয়তো ভিন্ন আরেকটা নাম নেয়, কিন্তু বিএনপি আসলে একই জিনিস, এক্স্যাক্টলি দ্য সেম জিনিস হয়ে যায় চাঁদা। সো আমরা যেটা দেখলাম যে গত এক বছরে এগুলোকে কেন্দ্র করে জামাত তার রাজনীতি, প্রতিপক্ষকে আক্রমণের সকল উপায় অবলম্বন করেছে। কিন্তু বিএনপি শুরু থেকে জামায়াতের এত অনিয়ম দেখেও কেন নিশ্চুপ ছিল না? বিএনপি নিশ্চুপ ছিল, বিএনপি তার পলিটিক্স করে গেছে। সরকারের দায়িত্ব ছিল এই যে হাদিয়ার নামে বা অন্য কোনো নামে যদি কোনো রকম কোনো অসৎ কাজ হয়ে থাকে সেটার ব্যবস্থা নেওয়া। সরকারকে আমরা কোনো ব্যবস্থা নিতে দেখি নাই। আর জামাতের ব্যাপারে কথা না বলা আপনি কোথায় দেখলেন? বিএনপি, হ্যাঁ, প্রতিপক্ষকে জামাত যেভাবে আক্রমণ করে বিএনপি সেভাবে আক্রমণ করে না। কেন করে না? বিকজ বিএনপি শুরু থেকে, আজকে থেকে না, যেদিন 2030 ঘোষণা করেছে 2016 সালে, তখন থেকে বিএনপি একটা ঐক্যবদ্ধ জাতি গঠনের কথা বলছে। তখন থেকে বিএনপি রাজনৈতিক বিভাজন ভুলে বাংলাদেশকে গড়ার কথা বলছে। তখন থেকে বিএনপি একটা ঐক্যবদ্ধ নেশনের কথা বলছে। সো এই যে নেশনকে ঐক্যবদ্ধ করা, যেটা কিন্তু যখন 5 অগস্ট শেখ হাসিনা পালিয়ে গেল তখন যে ছোট্ট ভিডিও ক্লিপ আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে পেয়েছি সেখানেও আমরা ঐক্যের ডাক শুনেছি। আর সেই ঐক্যের যখন আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য দেখেছি প্রথমে, তখনও কিন্তু আমরা সেই ঐক্যের কথা শুনেছি। যেমন আজকে 1 বছর জনাব তারেক রহমান ধারাবাহিকভাবে ঐক্য ধরে রাখার কথা বলেছেন, এবং সেই ঐক্যের প্রতি দায়বদ্ধতা থেকে কি জামায়াতের নিয়োগ, বদলি কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান দখলের বিএনপি সহ্য করে গেল? দেখুন, এটা তো দায়িত্বটা সরকারের। বিএনপি সহ্য না করে কি করবে? বিএনপি রাস্তায় মিছিল করবে? সমস্ত ডিসিএসপি ম্যাক্সিমাম জামাতের, তো বিএনপি কি করবে? মিছিল করবে, এটা নিয়ে রাস্তায় আন্দোলন করবে? এর চেয়ে অনেক বড় একটা ইন্টারেস্ট আমাদের জাতির সামনে আছে। মানুষ তার ভোটের অধিকার দিতে প্রয়োগ করতে পারে নাই গত 15 বছর। মানুষ তার পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই 15 বছর। মানুষ ভয়ে কথা বলতে পারে নাই, লিখতে পারে নাই, বলতে পারে নাই 15 বছর। মানুষ গুম হয়ে গেছে, মানুষকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে, হেফাজতে নিয়ে নখ তোলা হয়েছে ছাত্র দলের কর্মীদের। এই ঘটনাগুলো গত 15 বছরে হয় না। নির্বাচন আদায়ের লক্ষ্যে বিএনপি সরকারের সাথে যে জামায়াতের সখ্যতা সেটাকে ওভারলুক করেছে। আপনি বারবার একই কথা বলছেন। মানে বিএনপি কি করলে আপনার মনে হতো বিএনপি মানে পথে নামবে, আন্দোলন করবে? এর চেয়ে আমি সেটাই বললাম, এর চেয়ে অনেক বড় ব্রডার ইস্যু তো বিএনপির সামনে আছে। বিএনপি এখন জামাত প্রশাসনে থাক আর আওয়ামী লীগ প্রশাসনে থাক, বিএনপির লক্ষ্য হচ্ছে মানুষ যাতে ভোট দিতে পারে। যেই মুহূর্তে মানুষ ভোটটা দিতে পারবে সেই মুহূর্তে প্রশাসনে জামাত থাকলেও যা, আওয়ামী লীগ থাকলেও তাই, মানুষকে তার ভোটটা দিতে পারার পরিবেশ তৈরি করাটাই হচ্ছে বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং আমি মনে করি সরকার এবং নির্বাচন কমিশনের জন্য এটা একটা চ্যালেঞ্জ, কারণ সরকারও ওয়াদা করছে যে স্মরণকালের মধ্যে সবচেয়ে ভালো ভোট তার উপহার দেবে। এবং এই নির্বাচন কমিশন সত্যি একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনে যারা আছেন, যেই 5 জন, তারা কিন্তু বহু জায়গায় আমরা দেখেছি সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে শক্ত স্ট্যান্ড নিয়েছে, সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানিয়েছে। সুতরাং এই নির্বাচন কমিশনকে যদি আপনি হুদা বা আউয়াল কমিশনের সঙ্গে তুলনা করেন, দ্যাট উইল বি আ বিগ মিস্টেক। সো এই কমিশনের উপরে আমরা আস্থা রাখতে চাই, বিকজ এই কমিশন গত তার গঠনের পর থেকে সরকারের বহু ক্ষেত্রে তারা তাদের আওয়াজ জারি রেখেছে, তাদের ভয়েস রেজ করেছে। সো এটা নির্বাচন কমিশনের জন্য একটা চ্যালেঞ্জ হবে আগামী নির্বাচনটা যাতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়। এবং দেখুন, জামাত এই যে এখন পিআর সিস্টেমের কথা বলছে, অন্যান্য দল সংস্কার আগে আনছে, কেউ 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 বিচারের কথা বলছে, এর প্রত্যেকটার পেছনের কারণ হচ্ছে নির্বাচনটাকে ডিলে করা। কেন? বিকজ মোটা দাগেও যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, একেবারে 100% দরকার নেই, মোটামুটি একটা সুষ্ঠু নির্বাচন যেখানে মানুষ গিয়ে তার প্রার্থীকে ভোট দিতে পারছে, বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে। বিএনপির ল্যান্ডস্লাইড, এবং এই ল্যান্ডস্লাইড ভিক্টরি কিন্তু বিএনপির আজকের পাওনা না। 14 সালে নির্বাচন হলেও বিএনপি এই ল্যান্ডস্লাইড ভিক্টরিটাই পেত, যেটা শেখ হাসিনা আগাম বুঝতে পেরেছিলেন বলে 14 নির্বাচনটা একতরফা করেছিলেন উনি। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, যেমনটি আসলে ব্যারিস্টার রুমিন ফারহানা বলছিল যে বিএনপির নিরঙ্কুশ জয়ের এক ধরনের সম্ভাবনার কথা নির্বাচনে, কিন্তু জনগণের সামনে উত্তম বিকল্প থাকছে কি?
বিকল্প থাকবে না কেন? বিএনপি তো ইসলামিক দলগুলোর সাথে তো জোট করছে না। এখন আরেকটা জোট তো জামাতে ইসলামী বা চরমনাই পীরের ইসলামিক আন্দোলন বা আরও কয়েকটা খেলাফত মজলিস, তারা তো বারবার মিটিংগুলো করতেছে এবং সেখানে মধ্যে মধ্যে আমাদের সাথে যুগপথ আন্দোলনে আছে, তারাও গিয়ে মধ্যে মধ্যে দেখে ওদের সাথে বৈঠক টুটক করে এবং বলে আসে যে আমরা আপনাদের সাথে জোট করব। এটা তো সুবাতাস নির্বাচনের জন্য। আমি তো মনে করি এটা, আমি খুব পজিটিভলি এটাকে দেখতেছি। সুতরাং যে যেখানে আছেন আপনারা জোট করেন, যারা বামঘর না তারাও তো একটা জোট করতেছে। তা আপনি যে বলছেন যে বিএনপি ছাড়া মাঠে আর কেউ থাকবে না, আমি তো দেখি অনেকগুলো জোটের বিকল্পের কথা বলেছি। হ্যাঁ, বিকল্প হইতে পারে, বাম জোটও তো এক সময় বিকল্প হয়ে যেতে পারে জামাত যদি নির্বাচন না করে, এবং আরও জোট হবে। তারপরে বিএনপি তার শরিকদেরকে নিয়ে কী ধরনের নির্বাচন করবে সেটা তো আমাদের কাছে এখনো ক্লিয়ার না। তারা বলছে নির্বাচনের পর আমরা জাতীয় সরকার গঠন করব। সেই জাতীয় সরকারে যারা অপোজিশনে থাকবে তারা থাকবে কিনা এগুলো তো আলাপ হইতে পারে, সেগুলো কিন্তু আলাপ হচ্ছে না। ভবিষ্যতে রাষ্ট্র কাঠামো, শাসন ব্যবস্থা কীভাবে চলবে সেগুলো বাদ দিয়ে এখন আমরা ইলেকশন পদ্ধতি কিভাবে হবে সেটার মধ্যেই আমরা তর্ক বিতর্ক লাগিয়ে, বা গত 2 মাস ধরে তো ঐক্যমত কমিশনে এগুলো হয়েছে, অনেক বিতর্ক হয়েছে, সবকিছু মিলিয়ে দফায় দফায় আলোচনার পরেও কেন শুধু বলা হলো যে আমরা উচ্চকক্ষে পিয়ার থাকবে কি থাকবে না সেটা নিয়ে আমরা এখনো সুনির্দিষ্ট ঐক্যমত পাই নাই। সেটা তো বলেছে অধ্যাপক রিয়াজ সাহেব। তো এখন আমি তো বুঝি না যে জামাত আবার নতুন নতুন এই বক্তব্যগুলো কেন দিচ্ছে। ওইদিকে ঘোষণাতে গেল, গিয়ে আবার প্রধান উপদেষ্টার সারিতে তারা দাঁড়ালো, বিএনপি একদিকে জামাত একদিকে দাঁড়ালো, এখন এসে বলছে যে এই ঘোষণা আমরা মানি না। এখন ঘোষণাপত্রে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন, হ্যাঁ এটা ওনাদের কথা। আমরাও বলেছি যে আমাদের 2-1টা জায়গায় আমাদের বক্তব্য আছে, সংবিধানকে যেভাবে ওখানে একত্রকে যেভাবে নিয়ে আসছে সেটা আরেকটু। ঘোষণাপত্র নিয়ে আমরা অনেক রাজনৈতিক দলেরই হতাশার কথা শুনেছি, সেটা কেন আবারও বিরতির সময় হয়েছে। বিরতি নিয়ে আপনার কাছে ফিরছি। দর্শক, দেশ সাম্প্রতিক রিপোর্টে আবারও বিরতিতে যাচ্ছি। সাথে সুব্রত চৌধুরী জুলাই সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা ও বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণের জন্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন, এবং বলা হচ্ছে বিশেষজ্ঞদের পরামর্শের আলোকে 3য় দফা আলোচনা শুরু করবে রাজনৈতিক দলগুলোর সাথে। কতটা আশাবাদী হতে পারছেন? আলোচনাগুলোকে স্বাগত জানাই, কারণ দীর্ঘদিন ধরে আমাদের রাজনৈতিক কালচার বলেন, শিষ্টাচার বলেন, একে অপরের সাথে আমাদের একসাথে বসে যে চা খাবো সেই সম্পর্ক ছিল না। তারপরে বিয়ে শাদীতেও আমরা দেখছি, হ্যাঁ, সেভাবে আমন্ত্রণ জানানো হতো না ভিন্ন দলের নেতাকর্মীদের। তো সেখান থেকে হয়তো আমরা গত 1 বছরে এই যে একসাথে গত 2 মাস আমরা উঠা বসা করলাম, আমাদের মধ্যে একটা আন্তরিক পরিবেশ, একে অপরকে আমরা বুঝতে পারলাম, সৌহার্দ্যপূর্ণ একটা অবস্থা আমরা সৃষ্টি করেছি। তো সেই জায়গায় ইতিমধ্যেই জুলাই ঘোষণাপত্র একটা দেওয়া হয়েছে। সেই ঘোষণাপত্রে অনেক দলের হয়তো ভিন্ন মত আছে, বা পুরোপুরি তারা দলীয় দৃষ্টিকোণ থেকে যেভাবে আশা করেছিল সেভাবে হয় নাই। তো তার মধ্যে বিএনপি, জামাত এবং এনসিপি তারা কিন্তু আগেই এটা পেয়েছিল, ড্রাফট কপিটা, যদিও আমরা সহ অন্যান্য দল পাই নাই। তো তারা তো এটার ব্যাপারে দ্বিমত করতে পারে না। এনসিপি, জামাত, বিএনপি তারা তো দেখেছে, এটা দেখার পরে তাদেরকে মঞ্চে নিয়ে এটা প্রধান উপদেষ্টা উপস্থাপন করেছে। আমরা যারা দেখি নাই, আমরা বলছি যে না, আমাদের 2-1 জায়গায় আমাদের ভিন্ন মত আছে, এই বিষয়টা আমরা দিয়ে রাখলাম, আমাদের বক্তব্য দিয়ে রেখেছি। জামাত তো বলতে যে আমি কোনোভাবে তারা সন্তুষ্ট না। তো তোমরা দেখার সময় মতামত দিয়েছো, এখন আবার সন্তুষ্ট না। একইভাবে জুলাই সনদ নিয়ে এই যে ভিন্ন ভিন্ন অবস্থান আমরা নিচ্ছি, এটা তো শেষ পর্যন্ত একটা এমন হবে যে আমাদের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে বিগত আন্দোলন এবং বর্তমান 1 বছরে, এই ঐক্যের মধ্যে ফাটল ধরানো যাবে না। আমাদের কথা হচ্ছে আমরা যতটুকুই ঐক্যমন্ত্রে যাব, আমরা সেটুকু নেই জুলাই সনদে দেব। ভিন্ন মত যেটা থাকবে সেটা দেব না। কেন আমরা আননেসেসারি পুরা দেশের মধ্যে আবার একটা কেয়াস, কনফিউশন তৈরি করে দেব? সুতরাং জুলাই সনদ আমরাও চাই, বিএনপিও চায়, যতটুকু আমরা সকলে মিলে ধন্যবাদ জানাচ্ছি, সেটা আমরা চাচ্ছি। এর বাইরে অতিরিক্ত কিছু করতে গেলে আবার দেখবেন যে একটা সংকট তৈরি হবে। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার রুমিন ফারহানা। আওয়ামী লীগ আমলের 3টি বিতর্কিত নির্বাচনে যেসব ভোট গ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করেছিলেন তাদের সবাইকে এবারে নির্বাচনে বাদ দেওয়া সম্ভব হবে না বলে মনে করছেন নির্বাচন কর্মকর্তারা। একটু জানতে চাই, যারা 3টি বিতর্কিত নির্বাচন করে এসেছে তারা আসলে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পারবে কি? দেখুন, একটা নির্বাচন করার দায়িত্ব কেবলমাত্র নির্বাচন কমিশনের না, সবচেয়ে বড় ভূমিকা পালন করে সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল
এবং নির্বাচন কমিশন যদি সরকার নিরপেক্ষতা বজায় রাখবার নির্দেশ দেয়, যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই নির্দেশ অনুযায়ী নিরপেক্ষতা বজায় রাখে, যদি মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি থাকে, যেটা অলরেডি মাঠে আছে তারা, এবং যদি নির্বাচন কমিশন শক্ত পদক্ষেপ নেয়, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কর্মকর্তা যেই থাকুক না কেন নির্বাচন সুষ্ঠু হবে। দেখুন, আওয়ামী লীগের সময় যারা মাঠ পর্যায়ে নির্বাচনী দায়িত্ব পালন করেছে তারা যতটা না নিজস্ব উৎসাহে করেছে তার চেয়ে অনেক বেশি তাদের উপর নির্দেশনা ছিল, তাদের হাতে আর কোনো উপায় ছিল না। আপনি মনে করেন যে যেই নির্বাচনগুলো ঘোলাটে করবার পেছনে প্রধান বিচারপতিরও হাত থাকে, আমি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের কথা বলছি, আমি এবিএম খায়রুল হকের কথা বলছি, সো সেই নির্বাচনগুলোকে সুষ্ঠু করবার দায় যদি আপনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দেন তাহলে তো হবে না। বরং আমি নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই, ওনারা সত্য কথা বলেছে। ওনারা বলেছে যে আগামী অতীতে যারা দায়িত্ব পালন করছে তাদের সবাইকে বাদ দেওয়া সম্ভব নয়। সত্যি তো সম্ভব। নির্বাচন কমিশন কোথা থেকে এত মাঠ পর্যায়ের কর্মকর্তা নিয়োগ করবে, কোথা থেকে আনবে তারা? সো তারা যেটা সত্য সেটা বলেছেন, আগাম বলেছেন। সো আমাদের যদি কারোর মধ্যে কোনো কনফিউশন থাকে আমরা যেন এক্সট্রা কশাস হতে পারি, আমরা যেন আরেকটু বেশি সাবধান হতে পারি। দ্যাটস ইট। আমার কাছে মনে হয় যে এই আগে ভাগে তারা যেটা বলেছেন এটা তাদের সততা এবং নৈতিক সাহসেরই পরিচয় দেয়, এবং বাকিটা আমাদের দায়িত্ব এটাকে সুষ্ঠু করা, এবং সরকারের দায়িত্ব। প্রধান স্টেক হোল্ডার হচ্ছে সরকার, সরকারের দায়িত্ব। সরকারের সামনে কি কি চ্যালেঞ্জ থাকছে? সরকারের সামনে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা বড় চ্যালেঞ্জ। সরকারের সামনে নতুন যে সংস্কৃতিকে সরকার লালন পালন করেছে গত 1 বছর, মব, সেটা একটা বিরাট চ্যালেঞ্জ। সরকারের সামনে অনলাইন এবং অফলাইনের যেই প্রোপাগান্ডাগুলো চালানো হয়, স্পেশালি অনলাইনে এআই ব্যবহার করা হয়, নানান নির্বাচন কমিশনারও কিন্তু এমনটি বলেছে, বিরাট চ্যালেঞ্জ। এটা আমার এলাকা ফর এক্সাম্পল একেবারেই প্রত্যন্ত, সরাইল একেবারেই প্রত্যন্ত, একটা গ্রাম। হ্যাঁ, সো এই গ্রামের বয়স্ক মানুষদেরকে বোঝানো, ইটস আ রিয়েলি টাফ জব। ওনারা যাই দেখেন তাই বিশ্বাস করেন, যাই দেখেন তাই সত্য মনে করেন, এবং সবার হাতে স্মার্টফোন, সবার হাতে স্মার্টফোন। সো কোনটা এআই কোনটা এআই না, এগুলোকে ডিফারেন্সিয়েট করা, গুজব বন্ধ করা, মব বন্ধ করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি বেটার করা, মানুষ যাতে ভয় ভীতিহীন ভাবে ভোট কেন্দ্রে যেতে পারে, যারা প্রচারণা চালাচ্ছে ছোট দল হতে পারে কিন্তু তারা যেন নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারে। সমাজের সবচেয়ে দুর্বল মানুষটি, রাষ্ট্রের সবচেয়ে দুর্বল মানুষটিকে যখন আপনি নিরাপত্তা দিতে পারবেন তখনই মনে করবো যে আপনি আপনার দায়িত্ব সফলভাবে পালন করেছেন। এতগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে সরকার একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পারবে, সেই ব্যাপারে সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিতে প্রস্তুত কি বিএনপি? আমরা কাউকে ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি না, কেউ কাউকে ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে না। আমরা যেমন সরকারের দিকে নজর রাখছি, সরকারও ডেফিনেটলি আমাদের কর্মকাণ্ডের দিকে, অন্যান্য পলিটিক্যাল পার্টির কর্মকাণ্ডের দিকে, সমর্থকদের কর্মকাণ্ডের দিকে নজর রাখছে। কেউ কাউকে আমরা ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ।